প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ক্লাস শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা সেকেন্ড সেমিস্টারের বাংলা জি ক্লাসের জন্য। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত ভিখারি সাহেব এই গল্পটি নিয়ে। দেখো, ভিখারি সাহেব এই গল্পটি মূলত প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নবকথা গল্পগ্রন্থের অন্তর্গত। গল্পটি মানসী পত্রিকায় আশ্বিন সংখ্যায় 1306 সালে বা 1306 বঙ্গাব্দে প্রকাশিত হয়। এবার এই যে গল্পে ভিখারি সাহেব, এই গল্পের নামকরণে বুঝতে পারছো কোনো এক সাহেব রূপী ভিখারির কথা বা ভিখারি রূপী সাহেবের কথাই গল্পে বলা হবে। তো চলো সময় নষ্ট না করে আমরা গল্পের পাঠ এবং বিশ্লেষণ একটু করে নিই। কাহিনীর প্রথম পরিচ্ছেদ। আর 5টা শর্ট স্টোরির মতোই গল্প শুরু হয়েছে, যেখানে আমরা দেখতে পাবো একদম প্রথম পরিচ্ছেদে তাড়াতাড়ি করিয়া গারোয়ান, গরুর গাড়ি যিনি চালান তাকে গারোয়ান বলা হয়, এই গারোয়ানকে ডবল বকশিসের প্রলোভন দেখাইয়া, ডবল বকশিসের অর্থাৎ অতিরিক্ত কিছু টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে স্টেশনে পৌঁছিলাম। আর ট্রেনখানিও ছাড়িয়া দিল। মহা মুশকিল, সন্ধ্যার পূর্বে আর গাড়ি নাই। ঘড়ি খুলিয়া দেখিলাম 1টা বাজিয়া গিয়াছে। কলিয়ারিতে যে কয়লা খনি, সেই কয়লা খনির যে অঞ্চল কলিয়ারি বলা হয়, এই কলিয়ারিতে ফিরিবার এমন যে কিছু তাড়াতাড়ি ছিল তাহা নহে। তবে এখন হইতে সন্ধ্যা পর্যন্ত প্রতীক্ষায় এই দীর্ঘ কালটা যে কাটাইব কিছু সম্বল ছিল না। গাড়ি হইতে নামিলাম। ঘোড়া দুইটা তখন হাঁপাইতেছে, তাহাদের গাত্র বহিয়া টস টস করিয়া ঘর্মজল মানে ঘাম, গা থেকে ঘাম ঝরে পড়ছে, মাটিতে পড়িতেছে। গারোয়ান বেচারা, অর্থাৎ এখানে গারোয়ান গরুর গাড়ির গারোয়ান নয়, ঘোড়ার গাড়ির যিনি চালক ছিলেন তাকেই গারোয়ান বলা হচ্ছে। গারোয়ান বেচারার মুখখানি ম্রিয়মান, সেলাম করিয়া বলিল, হুজুর, আমার অপরাধ কিছু নাই, জানোয়ার দুটাকে মারিয়া ফেলিয়াছি বলিলেই হয়। কথাটা মিথ্যা নহে। আমি তাহাকে প্রতিশ্রুত দ্বিগুণ পুরস্কার দিলাম। তখন তাহার মুখে হাসি ফুটিল। গল্পকথক একটা স্টেশনে গিয়ে হাজির হয়েছিলেন। প্রত্যাশিত মতো স্টেশনে পৌঁছাতে তার দেরি হবে এই ভেবে গাড়ির গারোয়ানকে অতিরিক্ত বকশিস দেওয়ার লোভ দেখিয়ে তাড়াতাড়ি সেখানে পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন, কিন্তু সেখানে পৌঁছাতে পারেননি, তার আগেই ট্রেন ছেড়ে গেছে। এইরকম একটা বিষয় দিয়ে আমরা কাহিনী শুরু করলাম। আমার চাকর হরি তেওয়ারি বলিল, এই অংশটা দাগ দিয়ে রাখতে পারো। আমার চাকর হরি তেওয়ারি বলিল। কোশ্চেন, চাকরের নাম কি? চাকরের নাম হরি তেওয়ারি। বলিল, বাবু, ওয়েটিং রুমে জিনিসপত্রগুলো লইয়া যাই। তোমরা জানো ট্রেনের স্টেশনে ওয়েটিং রুম থাকে, সেই ওয়েটিং রুমের কথাই বলা হচ্ছে। নিকটে একটা প্রকাণ্ড সুচ্ছায় নিম গাছ ফুরফুর করিয়া প্রাণ কাড়িয়া নেওয়া চৈতি হাওয়া, চৈত্র মাসের হাওয়া বহিতেছে। গাছটির তলদেশের প্রতি আমি কিয়ৎক্ষণ লুব্ধ নেত্রে চাহিয়া রহিলাম। চাকরটা অনেককাল আমার সঙ্গে ঘুরিয়াছে। আমার মুখ দেখিয়া আমার মনের ভাব বুঝিতে পারে। বলিল, হুকুম হয়তো এই গাছের তলাতেই বিছানা বিছাই। আমি বলিলাম, তাই বিছাও, এইখানে একটু আরাম করি। বৃক্ষতলে সুকোমল হরিদ্বর্ণ সবুজাব পুষ্পরাজি মানে পুষ্পরাজির উপর একখানি কম্বল বিছাইয়া, তাহার উপর শতরঞ্জ বিছাইয়া একটি তাকিয়া রাখিয়া হরি তেওয়ারি আমার বিছানা করিয়া দিল। আমি জুতা ছাড়িয়া কোটটা খুলিয়া রাখিয়া একটা সুদীর্ঘ আহ শব্দ উচ্চারণপূর্বক তাকিয়ায় হেলান দিলাম। তেওয়ারি গুড়গুড়িতে, ওই যে হুঁকোর যে গুড়গুড়ি হয়, গুড়গুড়িতে জল ফিরাইয়া তামাক সাজিতে গেল। তেওয়ারির চক্ষুর অন্তরাল হইবা মাত্র একটি দীর্ঘাকৃতি বৃদ্ধ ইংরাজ আসিয়া আমার বিছানার কাছে দাঁড়াইল। টুপি খুলিয়া ইংরেজিতে বলিল, যীশু খ্রিস্টের নামে আমাকে একটি পয়সা দিন। যেহেতু বাংলা ভাষা শিখেছে ইংরেজ, সেহেতু উচ্চারণটা অন্যভাবে ছিল। যীশু খ্রিস্টের নামে আমাকে একটি পয়সা দিন। লোকটির পরিচ্ছদ একটু মূল্যবান, কিন্তু খুব পুরাতন। সিল্ক হ্যাট, সিল্কের টুপি, তার উপরকার কাপড়টিতে এত ধুলো জমিয়াছে যে তাহার আদিম কৃষ্ণবর্ণ এখন ধূসর বর্ণ ধারণ করিয়াছে। কালো রঙের টুপি ধূসর হয়েছে। তাহা যে সিল্ক, তাহাও কষ্টে ঠাউর হয়। বস্ত্রাদি তাহাও তদবস্ত, বস্ত্রও সেইরূপ। কলার নেকটাই, মানে কলার আছে যে জামাতে, নেকটাই আছে। অনুষ্ঠানের ত্রুটি কিছুই ছিল না। মাথার চুলগুলা বড় বড়, বাতাসে এদিক ওদিক উড়িতেছে। বয়স ওই 60 বৎসরের কম হইবে না, 60 বছরের কম হবে না। লোকটাকে হঠাৎ বিনা কারণে আমার মনে কেমন একটা কৌতূহল জাগিয়া উঠিল।
ভাবিলাম ইহার অন্তরালে নিশ্চয়ই একটা ভগ্ন জীবনের সকরুণ ইতিহাস আছে। এই লাইনটা দাগ দিয়ে রাখতে পারো। এই লাইন থেকে একটা প্রশ্ন আছে, যে ভগ্ন জীবনের সকরুণ ইতিহাসটি লেখো। সেই ইতিহাস শ্রবণ করিবার জন্য আমার ব্যগ্র বা আমি ব্যগ্র হইয়া উঠিল, আমার মন ব্যগ্র হয়ে উঠিল। ভাবিলাম যতক্ষণ নিদ্রা না আসে ততক্ষণ ইহাকে লইয়া সময় যাপন করি। তাহাকে বলিলাম, এইখানে বসো। কি আপদ, আমার বিছানায় বসিতে চাই? যদি আমি ব্রাহ্মণ মানুষ, স্পর্শদোষ মানি না, তথাপি ওই একটা জীবন্ত ভূত, দাগ দিয়ে রাখতে কোশ্চেন, কাকে জীবন্ত ভূত বলা হচ্ছে? একটা জীবন্ত ভূতকে কি বিছানায় বসিতে দিতে পারি? তাড়াতাড়ি বললাম, আরে এই নিচে ঘাসেই বসো না। লোকটা গর্বিতভাবে বলিল, মহাশয় দাগ দিয়ে রাখো, আমার কাপড় ময়লা হইয়া যাইবে যে। শুনিয়া হাসি পাইল। হ্যাঁ, ভারী পরিষ্কার কাপড় কিনা। আমার বিছানার তোলা হইতে কম্বলখানা টানিয়া বাহির করিয়া দিলাম। লোকটা পা দুটা ছড়াইয়া বসিল। আমাকে জিজ্ঞাসা করিল, চুরুট খাইবে? চুরুট তোমরা জানো একটা নেশার দ্রব্য, চুরুট খাইবে? আমি বলিলাম, না না, তুমি খাও। লোকটা চুরুট বাহির করিল, অতি উৎকৃষ্ট হাভানা জাতীয় চুরুট, বিদেশি ইম্পোর্টেড চুরুট। বড় বিস্মিত হইলাম, এই ভিখারি এত মূল্যবান হাভানা, মানে এই হাভানা জাতীয় চুরুটটা কোথায় পাইল? কাহারও চুরি টুরি করিয়া আনে নাই তো? ইত্যবসরে এই সময় আমার চাকর গুড়গুড়ি ভরিয়া উপস্থিত হইল। আমিও তাম্রকূট মানে তামাক বা এই তামাক সেবন আরম্ভ করিলাম। তেওয়ারি অপ্রসন্ন, তেওয়ারি খুশি ছিল না, কারণ একটা সাহেব লোককে বিছানায় বসতে দেওয়াটা খুশি ছিল না। অপ্রসন্ন কুটিল দৃষ্টিতে ভিখারি সাহেবের পানে চাহিয়া রইল। উভয়ে ধূমপান করিতে করিতে কথাবার্তা আরম্ভ হইতে লাগিল। নাম বলিল হেনরি। আমি বললাম, আরে ও তো গেল তোমার খ্রিস্টান নেম, দাগ দিয়ে রাখো, কি নাম ছিল? হেনরি। ও তো গেল তোমার খ্রিস্টান নেম, তোমার সার নেম কি? সে বলিল, আমার মা বাপ কেহই নাই, আমি একটি অনাথ বালক। দাগ দিয়ে রাখো, কোশ্চেন কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, বালকই বটে। আবার জিজ্ঞাসা করিলাম, স্ত্রী পুত্র পরিবার? সে বলিল, স্ত্রী পুত্র পরিবার আমার কেহই নাই। আমার মনে একটা মতলব আসিল। ভাবিলাম, হ্যাঁ, অনেক বাঙালি তো সাহেব হইয়াছে, একটা সাহেবকে বাঙালি করিয়া দেখিলে কেমন হয়? ইহাকে আমার কয়লার খনিতে লইয়া গিয়া পুলিশ সর্দার করিব, ভাত ডাল খাওয়াইব, ধুতি চাদর পরাইয়া রাখিব। হার যদি রাজি হয় তবে একটা অভিনব দর্শনীয় পদার্থ হইবে, ইহাকে কুড়াইয়া লইয়া যাই। দাগদাও প্রস্তাব করিলাম। কোশ্চেন, কে কাকে কোন প্রস্তাব দিয়েছিলেন? হেনরি মহা উৎসাহের সহিত সম্মত জানাইল। বলিল, ও ইয়েস বাবু, আমি বাঙালি হইব। আমাদের জাতি বাঙালিকে অত্যন্ত ঘৃণা করে। আমি স্বয়ং বাঙালি হইয়া আমাদের স্বজাতির পাপের কটকটা প্রায়শ্চিত্ত করিব। জগৎকে দেখাইব যে বাঙালিরা হেয় পদার্থ নহে। আমি মনে মনে হাসিলাম। ভাবিলাম, জগতের কর্ণে যদি তোমার বাঙালি হওয়া সমাচার পৌঁছে, তবে জগৎ বলিবে তুমি অন্নদায়ে পেটের জ্বালায় কাজ করিয়াছ। বলিলাম, তবে চলো, সন্ধ্যার সময় গাড়ি, কোথাও তোমার কিছু জিনিসপত্র থাকে যদি লইয়া আসো। সে বলিল, বাবু আমার আর কোথাও কিছু নাই। একটা কথা জিজ্ঞাসা করি, তোমাদের সেখানে ভালো হাবানা ওই চুরুট পাওয়া যায় তো? আমি বলিলাম, এত খবর রাখি না, বোধহয় পাওয়া যায় না। হেনরি মুখখানি গম্ভীর করিয়া বলল, বাবু তবে আমার যাওয়া হইল না। আরে অদ্ভুত লোক, এদিকে অন্ন জুটে না, অথচ হাভানা চুরুটটি চাই। পথে পথে ভিক্ষা করিয়া বেড়াইতেছে, আশ্রয় দিতে চাইলাম, অন্যের সংস্থান করিয়া দিতে চাইলাম, কিন্তু এক হাভানা চুরুটের জন্য সকল ত্যাগ করিতে প্রস্তুত। কিন্তু এই অদ্ভুতত্বের জন্যই তাহাকে সংগ্রহ করিয়াবার নেশা আমার বাড়িয়া উঠিল। বলিলাম, আচ্ছা তুমি যদি চাও তো আমি কলিকাতা হইতে হাভানা আনিয়া দিতে পারিব। প্রতি সপ্তাহে একজন করিয়া আমার চাপরাশি, আমার একজন খানসামা চাকর ভৃত্য কলিকাতায় যায়। শুনিয়া হেনরি মহা খুশি, আমাকে অসংখ্য ধন্যবাদ দিতে লাগলো। বলিল, বাবু আমার একটি হাভানা তোমাকে খাইয়া দেখিতে হইবে। আমি চুরুর বড় একটা খাই না, কিন্তু হেনরি নাছর বন্দা, লইলাম একটি। বেশ দিব্য জিনিস, বেশ ভালো জিনিস। ভিখারি সাহেব গল্পের এই প্রথম পরিচ্ছেদ, যেখানে তোমরা পয়েন্ট করতে পারো বা একটা মনে রাখার জন্য, এর সারাংশ মনে রাখার জন্য পয়েন্ট করতে পারো, গল্পকথক ও ভিখারিরূপী সাহেবের কথোপকথন। গল্পকথক ও ভিখারিরূপী সাহেবের কথোপকথন। একজন গল্পকথকের সাথে একজন ভিখারিরূপী সাহেবের দেখা হয়েছিল, সেটাই প্রথম পরিচ্ছেদে আমরা পেলাম।
এবং প্রথম পরিচ্ছেদ অনুযায়ী আমরা জানতে পারলাম এই গল্পকথক তিনি কিন্তু সাহেবকে নিয়ে যাচ্ছেন তার বাড়িতে। এবার প্রশ্ন দ্বিতীয় পরিচ্ছেদ, যেখানে আমরা দেখব হেনরি খুব কাজের লোক বটে, আমার বাহিরের ঘরে তাহাকে স্থান দিয়াছি, বাঙালি সাজাইয়াছি, বাঙালির বেশ তাহার অঙ্গে এমন মানায়। সম্প্রতি আমার এক ইংরেজ বন্ধু আমার সঙ্গে দেখা করিতে আসিয়াছিলেন। তিনি হেনরিকে দেখিয়া হেনরির ইতিহাস শুনিয়া অত্যন্ত আনন্দ পাইয়াছেন। তাহার একখানি ফটোগ্রাফ তুলিয়া স্ট্যান্ড ম্যাগাজিনের কিউরিয়াসিটি কলম, স্ট্যান্ড ম্যাগাজিন ইংল্যান্ডের একটা বিখ্যাত ম্যাগাজিন, তার সম্পাদকীয় কলমের জন্য পাঠাইয়া দিয়েছেন। নিম্নে লিখিয়া দিয়েছেন, দাগ দিয়ে রাখো, বাঙালি পরিচ্ছেদ ইংরাজ। হেনরির একটু সংক্ষিপ্ত ইতিহাসও লিখিয়া দিয়েছেন। ছবিটি স্ট্যান্ডে প্রকাশিত হইলে অনেক সাহেব বাঙালি পরিচ্ছেদের পক্ষপাতী হইয়া পড়িতে পারেন। খাইয়া দাইয়া এখন হেনরির চেহারায় অনেক পরিবর্তন হইয়াছে। বাস্তবিক সেই তেজদৃপ্ত ইংরাজ মূর্তি বাঙালির পরিচ্ছেদে এক অভিনব অপূর্ব দৃশ্য। কুলিগুলো তাহার এমন বশীভূত হইয়াছে যে আমাকে যদি দিনে 2 বার সালাম করে তো তাহাকে 10 বার করে। হেনরি বেশ ভালো জমিয়ে বসেছে গল্পকথকের আস্তানায় গিয়ে। শুধু হেনরি আমার কুলি খাটাইয়া নিরস্ত নহে, আমার বড় মেয়ে, দাগ দিয়ে রাখো গিরিবালায়, বড় মেয়ে গিরিবালাকে ইংরাজি পড়াইতে আরম্ভ করিয়াছে। মেয়েটাও হেনরির এমন ন্যাওটা, এমন প্রিয় হইয়াছে, এই মাসখানেকের মধ্যেই তাহাকে একরকম চলনসই বাংলা শিখাইয়া লইয়াছে। তাহাকে সে বলিত হেনরি কাকা। প্রথম দিন শুনিয়া তো আমার হাড় জ্বলিয়া গেল। গিরি, দাগ দিয়ে রাখো গিরি মানে এই গৃহিণীর সাক্ষাতে বললাম, গৃহিণীকে সামনে রেখে বললাম, আরে কাকা কিরে রাক্ষুসি, ও তোর বাবার চেয়ে বয়সে ছোট নাকি? জ্যাঠা বল নয়তো মামা বল। তাহার পর হইতে গিরি তাহাকে হেনরি দাদা, দাগ দিয়ে রাখো হেনরি দাদা বলিয়া ডাকিত। জ্যৈষ্ঠ মাসের শেষে গিরিবালা জ্বরে পড়িল। 2-3 দিন সকালবেলা ভিজিয়া ভিজিয়া ফুল তুলিয়াছিল। আমি ভোরে চা খাইয়া অফিসে চলিয়া যাইতাম। আমার স্ত্রীর কথা সে গ্রাহ্য করিত না। এই অত্যাচারের ফলস্বরূপ তাহার সর্দি জ্বরের মতো হইল। প্রথমে আমরা ততটা খেয়াল করি নাই। অমন যত ছেলেপেলের মাঝে মাঝে হইয়া থাকে, 2টা উপবাস দিলেই সারিয়া যাইবে। তোমরা জানো আগেকার দিনে জ্বর হলে মানে খাওয়া দাওয়া ঠিকঠাক করতে হতো না, মানে ভাত খেতে দেওয়া হতো না, এইসব ব্যাপারগুলো ছিল। 5-6 দিনে জ্বরটা বিকারে দাঁড়াইল। অবস্থা উত্তরোত্তর সংকটাপন্ন লাগিল। দিনের পর দিন অবস্থা ক্ষীণ হতে লাগলো। প্রথমে আমাদের কলিয়ারের নেটিভ ডাক্তারবাবুটি চিকিৎসা করিতেছিলেন, কিন্তু ক্রমে লক্ষণ ভালো নয় দেখিয়া রানীগঞ্জ হইতে অ্যাসিস্ট্যান্ট সার্জনকে প্রত্যহ একবার করিয়া আনিবার বন্দোবস্ত করিলাম। হেনরি তাহার ছাত্রীর মাথার গোড়ায় বসিয়া খুব সেবাটা করিতে লাগিল। আমার বাপ মায়ে যা সেবা না করিলাম তা সে হেনরি করিল। তাহার আহার নিদ্রা বন্ধ হইল বললেই হয়। ঔষধ পথ্যাদির সম্বন্ধে আমাদের তিলমাত্র ত্রুটি হইলে হেনরি রাগিয়া অনর্থপাত করিত। মাঝে একদিন এমন অবস্থা হইল যে বুঝি রাত্রি আর কাটে না। আমার স্ত্রী তো মেয়ে রোগশয্যা ছাড়িয়া ও ঘরের মেঝের উপর লুটাইয়া পড়িয়া কাঁদিতে লাগিলেন। আমারও হাত পা অবশ হইয়া আসিতে লাগিল। রানীগঞ্জের ডাক্তারবাবুটি অন্যদিন সন্ধ্যায় গাড়িতে ফিরিয়া যাইতেন, সেদিন আর যাইতে পারেন নাই। ঘণ্টায় ঘণ্টায় ঔষধ পরিবর্তন হইতে লাগিল। যখন রাত্রি 2টা হইবে তখন ডাক্তারবাবু নূতন একটা ঔষধ প্রস্তুত করিতে লাগিলেন। যখন যে ঔষধ দেওয়া হইত হেনরি সাবধানতার সহিত সমস্ত দেখিত। প্রশ্ন করিয়া ডাক্তারকে বিরক্ত করিয়া তুলিত। এবার বলল, দাগ দিয়ে রেখো, নাও আই ওয়ান্ট নট অ্যালাউ দ্যাট, অর্থাৎ ও ঔষধ আমি দিতে দেব না। ডাক্তার চটিয়া গেলেন, বলিলেন, মহাশয় এই ব্যক্তি এমন বাধা দেয় কেন? ডাক্তার ওষুধের সেখানে একটা ভিখারি যদি বাধা দেয় সে তো সবাই প্রবলেমে পড়বে, সবাই তো সেটা ভালো চোখে দেখবে না। এই ব্যাপারে আমাদের স্ত্রী পুরুষের মাথায় যেন বজ্রাঘাত হইল। হেনরিকে বলিলাম, আরে করো কি, তুমি চিকিৎসার কি জানো? আর ডাক্তার যা ভালো বোঝেন তাই করুন, তারপর আমার অদৃষ্টে যা আছে তাই হবে। হেনরি বলিল, আরে অদৃষ্ট আবার কি? জানিয়া শুনিয়া এই ঔষধ এখন খাওয়াইলে নিশ্চিত মৃত্যু। 8 ঘণ্টার মধ্যে গা হিম হইয়া নাড়ি ছাড়িয়া যাইবে। ডাক্তারবাবু হেনরিকে বললেন, তুমি তো দাগ দিয়ে রাখো, তুমি তো ভারী পণ্ডিত দেখিতেছি। কোশ্চেন, কে কাকে পণ্ডিত বলেছিল? কেন নাড়ি ছাড়িয়া যাইবে কেন? শেষকালে হেনরি ডাক্তারকে বলিল, আচ্ছা তবে তোমার ঔষধি দাও, কিন্তু যদি আমার মেয়ে মরিয়া যায় তাহা হইলে তোমাকে তাহার হত্যাকারী বলিয়া পুলিশে দেব। আর তুমি যে ঔষধ দিতেছ
তাহার একটা তালিকা করিয়া নাম দস্তখত করিয়া রাখো, অর্থাৎ প্রেসক্রিপশন করে দাও, সাইন করে দাও। এই বলিয়া ক্ষিপ্রহস্তে হেনরি প্রেসক্রিপশনখানা লিখিয়া ফেলিল। ডাক্তারকে বলিল, সই করো। ডাক্তারবাবু ইতস্তত করিতে লাগিলেন। আমি দেখিলাম ইহাদের বিবাদের মধ্যে পড়িয়া আমার মেয়ের প্রাণ যায়। আমি ডাক্তারবাবুর হাতটি ধরিয়া বলিলাম, মহাশয়, ওটা পাগল, ওর কথা শুনিবেন না, আপনি যে ঔষধ ইচ্ছা তাহাই দিন। প্রেসক্রিপশনখানা হেনরির হাত হইতে কাড়িয়া লইয়া আমি খণ্ড খণ্ড করিয়া ছিঁড়িয়া ফেলিলাম। ঔষধ দেয়া হইল। হেনরি রোষকোষায়িত লচনে বলিল, একদম রাগে ক্রোধিত নয়নে বলল, ডাক্তার রাখো, ঈশ্বর তোমাকে মার্জনা করুন। ডাক্তারের কাছে একটা উৎকৃষ্ট থার্মোমিটার ছিল, জ্বর মাপার যে থার্মোমিটার। অর্ধ মিনিট আধ মিনিট রাখলে কার্য সম্পাদন হয়। 5 মিনিট অন্তর তাপ লওয়া হইতে লাগিল। হু করিয়া টেম্পারেচার নামিতেছে। ডাক্তারের মুখ শুকাইয়া গেল। মেয়ের হাত পা শীতল হইয়া আসিতেছে দেখিয়া আমার স্ত্রী কাঁদিয়া উঠিলেন। ডাক্তার বাহিরে চলিয়া গেল। হেনরি মহা উত্তেজিত হইয়া বলল, দেখো দেখো দেখো, মেয়েকে মারিয়া ফেলিল, আমি ওকে হত্যা করিব। এই বলিয়া সে ক্ষিপ্তের মতো ডাক্তারের পশ্চাৎবর্তী হইতে চাহিল। তাহাকে ধরিয়া রাখা ভার। ডাক্তারবাবু এই ব্যাপার দেখেন নাই, দেখিলে তাহার বাঙালি প্রাণ আর তাহাকে চিকিৎসা ব্যবসায় লিপ্ত থাকিতে দিত কিনা সন্দেহ। আমি হেনরিকে বললাম, দেখো, তুমি যদি এতই জানো তবে এখনো কিছু প্রতিকার থাকে তো করো। আমার স্ত্রী বলিলেন, হেনরি, এই মেয়েকে তুমি যদি বাঁচাতে পারো, দাগ দিয়ে রাখো, তবে এই মেয়ে তোমাকে দিলাম। বিপদের সময় আমরা কিন্তু অনেক প্রতিশ্রুতি দিই, কিন্তু যখন বিপদ কেটে যায় তখন আর সেই প্রতিশ্রুতি আমরা পালন করতে পারি না। হেনরি বলিল, এই মেয়ে আমাকে দিলে? আমার স্ত্রী বললেন, দিলাম। হেনরির মুখ আনন্দপূর্ণ হইল। সেই বিপদের সময়ও তাহার ভাব দেখে আমি বিস্মিত হইলাম। আরে, লোকটা পাগল নাকি? হেনরি বলিল, ঈশ্বর সাক্ষী, এই মেয়েকে যদি বাঁচাইতে পারি তবে এই মেয়ে আমার। আমার স্ত্রী কাঁদিতে কাঁদিতে বললেন, হ্যাঁ হেনরি, এই মেয়েকে যদি বাঁচাইতে পারো তো এই মেয়ে তোমার। হেনরি বলিল, আচ্ছা, তবে একবার চেষ্টা করিয়া দেখি। বলিয়া ডাক্তারের ঔষধের বাক্সটা কাছে টানিয়া লইল। ক্ষিপ্রহস্তে একটা ঔষধ প্রস্তুত করিল। খানিকটা গিরির মুখে ঢালিয়া দিল। কিন্তু কে গিলিবে? ঔষধ ঠোঁটের কোণ দিয়া গড়াইয়া পড়িল। দেখিয়া হেনরি সূচের মতো কি একটা যন্ত্র বাহির করিল। তাহা ঔষধ সিক্ত করিয়া গিরির দেহের স্থানে স্থানে বিদ্ধ করিয়া দিল। 5 মিনিট পরে শরীরের উত্তাপ বৃদ্ধি পাইল। 10 মিনিট, 15 মিনিট, আধ ঘন্টা, তখন আবার গিরিবালার পূর্ণ জ্বর। হেনরি আহ্লাদে আটকানা, বলিল, ঈশ্বরকে ডাক দিয়ে রাখো, সহস্র ধন্যবাদ, এই যাত্রায় ইহাকে বাঁচাইতে পারিলাম। কাহিনী দ্বিতীয় পরিচ্ছেদে আমরা দেখলাম যে গিরিবালার অসুস্থতা আর অভিজ্ঞ হেনরির পরামর্শে বা তার সুস্থতা। তাহলে এই অংশটুকু নিয়ে পয়েন্ট করতে পারো, গিরিবালার অসুস্থতা ও হেনরির সেবা। গিরিবালার অসুস্থতা ও হেনরির সেবা। একদিকে ছিল গিরিবালা অসুস্থ আর অন্যদিকে হেনরি সেবা, যে হেনরি কিভাবে সেবা করেছিল। কাহিনীর পরবর্তী পরিচ্ছেদ যদি আমরা দেখি, কাহিনীর 3য় পরিচ্ছেদ। ঈশ্বরের কৃপায় হেনরি চিকিৎসা গুণে গিরিবালা আরোগ্য লাভ করিয়াছে। সপ্তাহের পর পথ্য লাভ করিল। হেনরি সর্বদা তাহার কাছে কাছে থাকে। পুলিশ সর্দারি করা সে একেবারে ছাড়িয়া দিয়াছে। দিন দিন কিন্তু হেনরির পরিবর্তন লক্ষিত হইতেছে। আজ 2 দিন তাহার হাভানা ফুরাইয়াছে, কিন্তু কলিকাতায় চাপরাশি পাঠাইল না। হেনরির হাভানা ফুরাইলে নিয়মিত দিনে 2-4 দিন পূর্বোক্ত চাপরাশিকে এখন কলিকাতায় পাঠানো হয়। হেনরি সদাই অন্যমনস্ক, কি ভাবে, মুখখানি ম্লান করিয়া থাকে। কেবল গিরিবালা কাছে আসিলেই যেন তাহার মনে অন্ধকার দূর হয়, মুখে হাসি ফোটে। একদিন তাহাকে জিজ্ঞাসা করিলাম, হেনরি, তোমার কি হইয়াছে বলো তো, তুমি সর্বদা ভাবো কি? হেনরি বলিল, ডাক দাও বাবু, আমি আমার ভূত জীবনের ইতিহাস ভাবি। কোশ্চেন, ভূত জীবনের ইতিহাসটা কি ছিল? একটু একটু করিয়া আমার সব মনে পড়িতেছে। আমি মাঝে মাঝে পাগল হইয়া যাই, আবার ভালো হই। এবার আমার ভালো হইবার সময় আসিয়াছে। ভারী বিস্মিত হইলাম। হেনরি পাগল? কই, পাগলের কোনো লক্ষণ তো দেখি নাই। তথাপি কথাটা নিতান্ত, দাগ দিয়ে রাখো, কোন কথাটা, নিতান্ত অবিশ্বাসযোগ্য মনে হইল না।
এটা আমি বারবার লক্ষ্য করিয়াছি। হেনরির কথাবার্তা নিতান্ত পথে কুরানো ভিখারির মতো নহে। তাছাড়া গিরিবালার রোগের সময় চিকিৎসাশাস্ত্রে সে তো অসাধারণ পাণ্ডিত্যের পরিচয় দিল। ও হয়তো কোথাও একটা বড় গোছের ডাক্তার ছিল, এখন পাগল হইয়া গিয়াছে। হেনরিকে নানারূপে প্রশ্ন করিলাম, সে স্বয়ং স্বেচ্ছায় যাহা বলিয়াছিল তার বেশি আর একটি কথাও তাহার মুখ হইতে বাহির করিতে পারিলাম না। এই সময় গিরিবালা আসিয়া হেনরিকে ডাকিল। হেনরি বালকের মতো প্রফুল্ল চঞ্চল হইয়া গিরিবালার সঙ্গে চলিয়া গেল। আমি ভাবিলাম পাগলই বটে, নইলে এত সত্বর উহার ভাব পরিবর্তন হয় কেন? সহজ মানুষ বিষণ্ণ হইলে প্রফুল্লতা লাভ করিতে কিছু সময় লাগে, পাগলের সে সময়টুকু আবশ্যক হয় না। কিয়ৎদিন পরে আমি কলিয়ারির আপিসে বসিয়া হিসাব দেখিতেছি। সন্ধ্যা হইবার আর বিলম্ব নাই। দারোয়ান একখানি কার্ড আনিয়া আমার হাতে দিল। পূর্বে উল্লিখিত আমার সেই ইংরাজ বন্ধু, ডাক দিয়ে রাখো মরিসন। স্বয়ং উঠিয়া গিয়া সমাদর করিয়া বন্ধুকে লইয়া আসিলাম। অভিবাদন ও প্রথম শিষ্টাচার বচনাদির পর তিনি আমাকে জিজ্ঞাসা করিলেন, আচ্ছা, আপনার সে ইংরাজ বাঙালি কুলির সর্দারটি আছে তো? আছে বই কি, কেন বলুন দেখি। দেখ দাও, তাহা হইলে আপনি ভারী বিপদে পড়িয়েছেন। কোশ্চেন, কে কোন বিপদে পড়েছে? এই বলিয়া মরিসন মুখখানি অতিশয় গম্ভীর করিলেন। আমি একটু শঙ্কিত হইয়া জিজ্ঞাসা করিলাম, কেন কেন, ব্যাপার কি? ব্যাপার গুরুতর। হেনরি একজন ফেরারি আসামি, ডাক দিয়ে রাখো, লন্ডনের নিকট একটা জেলে আবদ্ধ ছিল। দস্যুবৃত্তি ও নরহত্যার অপরাধী উহার প্রাণদণ্ড হইল। জেল ভাঙিয়া পলাইয়া আসিয়াছে, তাহাকে আশ্রয় দিয়া আপনি আইন অনুসারে দণ্ডনীয় হইয়াছেন। আমি চিন্তিত হইয়া পড়িলাম। নিজের জন্য নহে, হেনরির জন্য। হেনরিকে আমরা ভালোবাসিয়া ফেলিয়াছি। হেনরি এমন ভালো, উহার জীবন নরশনিতে মানুষের রক্তে কলঙ্কিত। দস্যুবৃত্তি করিয়া জীবিকা নির্বাহ করিত, উহার প্রাণদণ্ড হইবে? আরে, হেনরি যে আমাদের পরমাত্মের মতো, হেনরি যে আমার প্রাণাধিকা কন্যার জীবনদাতা, উহার ফাঁসি হইবে? বন্ধু বলিলেন, এখন কি উপায় ভাবিতেছেন? এই বেলা পুলিশ ডাকে উহাকে ধরাইয়া দিন, তাহা হইলে প্রমাণ করা সহজ হইবে যে আপনি যে উহাকে আশ্রয় দিয়াছেন তাহা না জানিয়া। আমি উত্তেজিত হইয়া বলিলাম, হেনরিকে আমি ধরাইয়া দিব? বরং উহাকে এখনই গিয়া সাবধান করিয়া দিব। মরিসন পা দুটা খুব ফাঁক করিয়া দিয়া চেয়ারের পৃষ্ঠে এলাইয়া পড়িয়া যেন ভারী নিরাশ হইয়া বললেন, বাবু, আপনি একজন সুশিক্ষিত পদস্থ ব্যক্তি হইয়া এমন কথা বলিতেছেন? আইনের কবল হইতে তাহার ন্যায্য শিকারকে কাড়িয়া লইবেন? সকলেই যদি আপনার মতো এইরূপ ভাবাপন্ন হয়, তবে তো এই সুবিপুল সুখময় অট্টালিকা 2 দিনে চূর্ণ বিচূর্ণ হইয়া ধূলিসাৎ হইয়া যায়। আমি ভারী দমিয়া গেলাম। কথাটা ঠিক বটে, কিন্তু আমি কোন ধর্ম বা কোন নীতি অনুসারে আমার কন্যার প্রাণদাতার প্রাণদণ্ডে সহায়তা করিব? মরিসনকে বলিলাম, হেনরি যদি প্রকৃতই অপরাধী হয়, তাহা হইলে সে রাজদণ্ডের উপযুক্ত, সন্দেহ নাই। কিন্তু আমি স্বয়ং আয়োজন করিয়া উহাকে ধরাইয়া দিতে একান্ত অক্ষম। মরিসন বলিলেন, আপনি তো বলিয়াছেন যে উহাকে আপনি সাবধান করিয়া দিবেন এবং যাহাতে সে ধৃত না হয় সে চেষ্টা করিবেন। আমি বিস্ময় প্রকাশ করিয়া বলিলাম, কই, তাহা তো আমি বলি নাই। উহাকে সাবধান করিয়া দিব বলিয়াছিলাম বটে, কিন্তু যাহাতে সে ধৃত না হয় সে চেষ্টা করিব এমন কথা কখন বলিলাম? মরিসন ইহার উত্তর দিবার পূর্বেই আবার বলিলাম, যদিও ধর্ম তো আমার তাহাই করা উচিত বটে। বন্ধু জিজ্ঞাসা করলেন, কেন? আমি গিরিবালার রোগ এবং হেনরি কেমন করিয়া তাহার জীবন রক্ষা করিয়াছে তাহার সমস্ত ইতিহাস আনুপর্বিক বলিলাম। শুনিয়া তিনি কিয়ৎকাল মৌন হইয়া রহিলেন। আমি জিজ্ঞাসা করিলাম, কিন্তু এ সকল সংবাদ আপনি পাইলেন কথা বলুন দেখি। তিনি বললেন, মনে আছে হেনরি যখন প্রথম আসিয়াছিল তখন আমি তাহার বাঙালি পরিচ্ছদ দেখিয়া অত্যন্ত হাসি এবং তাহার ফটোগ্রাফ তুলিয়া লই। মনে আছে, সেই ফটোগ্রাফ আমি লন্ডনের স্ট্যান্ড ম্যাগাজিনে পাঠাইয়া দিয়েছিলাম। উহা ওই পত্রের কিউরিয়াসিটির ভিতর মুদ্রিত হইয়াছে। সে ছবি দেখিয়া লন্ডন পুলিশ হেনরিকে চিনিতে পারিয়াছে। হেনরিকে ধৃত করিবার জন্য কলিকাতার পুলিশ কমিশনারকে তাহারা অনুরোধ করিয়াছে। পুলিশ কমিশনার আমার কাছে হেনরির ঠিকানা জিজ্ঞাসা করিবার জন্য লোক পাঠাইয়াছিলেন। তা আপনি ঠিকানা বলিয়াছেন? কি করিব, আইন অনুসারে আমি বলিতে বাধ্য। শুনিয়া আমি অত্যন্ত হতাশ হইয়া পড়িলাম। হেনরিকে বাঁচাইবার আশা ছাড়িয়া দিতে হলো। আহা,
বুড়া বয়সে বেচারির অদৃষ্টে এই লেখা ছিল, আর আমার চোখের সম্মুখে তাহাকে হাত করি লাগাইয়া ধরিয়া লইয়া যাইবে। তাহাই বা কি করিয়া সহ্য করি? আমি কি তাহার জন্য কিছুই করিবার অধিকার নাহি? আমি তো তাহার মৃত্যুর কারণ হইলাম, কেন আমি বাহাদুরি করিয়া তাহাকে বাঙালির কাপড় পরাইলাম? তাহা না করিলে তো স্ট্যান্ডে তাহার প্রতিকৃতি প্রকাশিত হইবার অবসর হইত না। আর আমি যদি আমার প্রাণাধিকার দহিতা জীবনদাতার প্রাণ রক্ষার জন্য সচেষ্ট হই, তবে কি তাহা অন্যায়, অধর্ম? আইনের চক্ষে আমি দোষী হইলেও হে ঈশ্বর, তোমার চক্ষেও কি তাহা পাপ বলিয়া পরিগণিত হইবে? পরোপকার কি সকল সময়ে সকল অবস্থাতেই ধর্ম নহে? আমি মনে মনে এই সকল চিন্তা করিতেছি, হঠাৎ চমকিয়া উঠিলাম। আমার বন্ধু হা হা করিয়া উচ্চহাস্য করিয়া উঠিলেন। ভারী বিরক্ত হইলাম। আরে মানুষ না পিশাচ, এই কি হাসিবার সময়? বিরক্তভাবে তাহার মুখ পানে চাহিলাম। তিনি বলিলেন, আরে আপনি দেখিতেছি অত্যন্ত চিন্তান্বিত হইয়া পড়িয়াছেন। তবে আর আপনাকে কষ্ট দিব না। হেনরি আপনার এবং আমার মতোই সাধু সজ্জন ব্যক্তি, দাগ দিয়ে রাখো। এবং উহার নাম শুধু হেনরি নয়, স্যার হেনরি রবিনসন। স্যার একটা উপাধি, তখনকার সময়ে উপাধি দেয়া হতো মানে সম্মানীয় ব্যক্তিদের। আরে আমি তো অবাক, স্যার হেনরি রবিনসন কি আবার? আমার বন্ধু উন্মাদ হইয়াছেন নাকি? আরে বলিলাম, কি বলিতেছেন আপনি? বলিতেছে এই কথা যে আপনার ওই পুলিশ সর্দারটি একদিন হাউস অফ কমেন্সে, দাগ দিয়ে রাখো, হাউস অফ কমেন্সে বক্তৃতা দিয়ে, পার্লামেন্টে বক্তৃতা করিয়া স্বদেশবাসীকে মুগ্ধ করিয়াছেন। আমার মনে হইল এ সকল প্রসঙ্গ এমনি অসম্ভব যে হয়তো আমি জাগিয়া নাই, স্বপ্ন দেখিতেছি মাত্র। বন্ধু আমার মুখের ভাব দর্শনে সমস্তই বোধ হয় বুঝিতে পারিলেন। আমার হাতে একখানা চিঠি বা একখানা বড় লেফাফা দিলেন। তাহারই স্বনামীয় পত্র, বিলাতি রাখে আসিয়াছিল, সিলমোহর করা রেজিস্ট্রি করা ছিল। চিঠি বাহির করিয়া আলোকের কাছে ধরিয়া পড়িতে আরম্ভ করিলাম। পত্রখানি স্ট্যান্ড ম্যাগাজিনের কার্যালয় হইতে আসিয়াছে। নিম্নে তাহার মর্মানুবাদ প্রদত্ত হইল। মহাশয়, আপনার প্রেরিত বাঙালি পরিচ্ছেদে ইংরাজ ফটোগ্রাফখানি আমরা সাদরে স্ট্যান্ড ম্যাগাজিনের কিউরিওসিটি পৃষ্ঠায় মুদ্রিত করিলাম। ইহার মূল্যস্বরূপ একখানি চেক পাঠাইলাম, প্রাপ্তি স্বীকার করিলে বাধিত হইব। আপনি এই ফটোগ্রাফখানি পাঠাইয়া শুধু পাঠকের আমোদের আয়োজন করেন নাই, পরন্তু বেচারির হেনরির বড়ই উপকার করিয়াছেন। উহার পুরা নাম স্যার হেনরি রবিনসন। অদ্য প্রাতে তাহার ভ্রাতুষ্পুত্র আমার সঙ্গে সাক্ষাৎ করিতে আসিয়াছিলেন। স্যার হেনরি লন্ডন সমাজের একজন গণ্যমান্য লোক। উন্মাদ ব্যাধিতে আক্রান্ত হইবার পূর্বে তিনি 2 বার পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হইয়াছিলেন। চিকিৎসা শাস্ত্রেও তিনি একজন পারদর্শী ব্যক্তি। গত 10 বৎসর হইতে তিনি এইরূপ ব্যাধিগ্রস্ত হইয়া পড়িয়াছেন। মাঝে মাঝে পাগল হইয়া যান, গৃহ ছাড়িয়া কোথায় চলিয়া যান কেহ সন্ধান পায় না। তাহার পাগলামির লক্ষণ এই যে তিনি নিজেকে দরিদ্র ভিক্ষুক বলিয়া মনে করেন এবং পথে পথে ভিক্ষা করিয়া বেড়ান। আত্মীয় স্বজনের অন্বেষণ খোঁজ করিয়া আবার তাহাকে ধরিয়া আনেন। সবসময়ে যে অন্বেষণে কৃতকার্য হন তাহা নহে। একবার পাগল হইলে 6 মাস 8 মাস বা 1 বৎসর ব্যাধিগ্রস্ত থাকেন, আর যেবার ধৃত না হন সেবার আরোগ্য লাভ করিলে নিজেই আবার গৃহে ফিরিয়া আসেন। যতদিন ভালো থাকেন ততদিন উহার প্রধান কাজ নিজের জমিদারিভুক্ত দিন দুঃখী প্রজাদের রোগ হইলে চিকিৎসা করিয়া বেড়ানো। গত বৎসর শীত ঋতুতে ইনি রোগমুক্তাবস্থায় বন্ধুগণের সহিত ভারতবর্ষ ভ্রমণ করিতে যান। তথায় পৌঁছিবার মাস 2 পরে বন্ধুসঙ্গ পরিত্যাগ করিয়া অন্তর্ধান করেন। তাহার পর হইতে বেচারি স্যার হেনরির জন্য অনেক বিফল অনুসন্ধান হইয়াছে। স্ট্যান্ডে তাহার ছবি না বাহির হইলে আরও কতদিন যে এরূপ অনুসন্ধান হইত তাহার স্থিরতা নাই। শুধু ছবি হইতে আমার বন্ধু তাহার ক্ষুল্লতা তো মানে কাকাকে হয়তো নাও চিনিতে পারিতেন, কিন্তু আপনি যে তাহার হাভানা সিগারের প্রতি একান্ত অনুরক্তির কথা উল্লেখ করিয়াছেন, ইহাতেই তাহাকে শনাক্ত করিবার বিশেষ সুবিধা হইয়াছে। আপনি যদি অনুগ্রহ করিয়া স্যার হেনরির বর্তমান ঠিকানা আমাদিগকে জানান, তবে তাহার ভ্রাতুষ্পুত্র তাহাকে গৃহে ফিরাইয়া লইয়া আসিবার বন্দোবস্ত করিবেন। স্বাক্ষর। পত্রখানি পাঠ করিয়া মানে বুঝতেই পারছো, তোমরাও যারা স্টুডেন্ট তোমরাও বুঝতে পারছো যে আসলে এই হেনরি এটা কিন্তু ভিখারি ছিল না, একজন সম্ভ্রান্ত ব্যক্তি ছিলেন। পত্রখানি পাঠ করিয়া বন্ধুকে প্রত্যর্পণ করিলেন। বললাম, হ্যাঁ এমন ব্যাপার? মরিসন জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি এতদিন স্যার হেনরির আচার ব্যবহার কথাবার্তায় কোনোরূপে তাহার পরিচয় সন্দেহান হয়েছিলেন? হেনরি সেদিন আমাকে তাহার ভৃত্যজীবন সম্বন্ধে বলিয়াছিল, তাহাই মরিসনকে বললাম।
শুনিয়া তিনি বলিলেন, সুসংবাদ বটে, স্যার হেনরি তবে আরোগ্যের পথে আসিয়াছেন। দাগ দিয়ে রাখো, কোশ্চেন কোনটা সুসংবাদ। আমি অনেকক্ষণ নীরব রহিলাম। শেষে জিজ্ঞাসা করিলাম, আপনি তাহাদিওকে হেনরির অর্থাৎ স্যার হেনরির ঠিকানা জানাইয়াছেন? না, জানাইব বলিয়াই তো সংবাদ লইয়া আসিয়াছি যে এখনও তিনি এখানে আছেন কি না। তবে সংবাদ দিন। আহা, বেচারা কত কষ্টই পাইয়াছে। তার নয়, অত বড় মানুষ পথে পথে ভিক্ষে করিয়া বেড়ান, কেমন করিয়া আবার দিন গুজরান হইতো কে জানে। আর দিন গুজরান শুধু নয়, দিন কাটানো শুধু নয়, হাভানা শিকার কথা হইতে আসিত। পাগল সব ভুলিত, পরিবার পরিজন পদমর্যাদা কিছুই মনে থাকিত না, কেবল হাভানা সিগারটি ভুলিতে পারিত না। মৌতাত মানে নেশা এমন জিনিস। মরিসন বিদায় গ্রহণ করিতে চাইলেন। জিজ্ঞাসা করলেন, স্যার হেনরিকে কখন কিভাবে কথা জানাইবেন? আমি বলিলাম, অবসর বুঝি এক সময় কথা পারিব। বন্ধু সাবধান করিয়া দিলেন, দেখিবেন হঠাৎ না হয়, তাহা হইলে হয়তো বিপরীত ফল হইবে। একটু যা আরোগ্যের লক্ষণ দেখা দিয়াছে তাহা অন্তরিত না হইয়া যায়। আমি বলিলাম, সে সাবধানতা অবশ্য গ্রহণীয়। আপনার স্ট্যান্ডখানা আর চিঠিখানা দিয়া যান। কাহিনী তৃতীয় পরিচ্ছেদ। এই তৃতীয় পরিচ্ছেদে যেটা আমরা পেলাম সেটা হচ্ছে এই হেনরির প্রকৃত পরিচয়। পয়েন্ট করে রেখে দাও, কে এই হেনরি, তার প্রকৃত পরিচয় কি, এবং গল্পের শেষ পরিচ্ছেদ অর্থাৎ চতুর্থ পরিচ্ছেদ। চলো গল্পের চতুর্থ পরিচ্ছেদটা একবার আমরা দেখে নিই কি আছে গল্পে। পরদিন প্রভাতে সকালে হেনরির সঙ্গে দেখা হইলে প্রথমে তাহাকে স্ট্যান্ড ম্যাগাজিনে তাহার প্রতিমূর্তি দেখাইলাম। ছবি দেখিয়া এবং ছবির নিম্নস্থ বিবরণ পড়িয়া সে মৌন হইয়া রহিল। অপরাহ্নে তাহার সহিত আমবাগানে পদচারণা করিতেছিলাম। খোকার অসুখ করিয়াছে বলিয়া গিরিবালা বেচারি বেড়াইতে আসিতে পারে নাই। স্ট্যান্ডের কথা তুলিলাম। এ কথা সে কথার পর সহসা জিজ্ঞাসা করিলাম, সম্পাদকের সঙ্গে তোমার পরিচয় আছে? ডাক দিয়ে রাখে, কোশ্চেন কোন পত্রিকা, কিসের সম্পাদক? হেনরি বিস্ময় বিস্ফারিত নেত্রে বলিল, আছে, কেন? আমি একটু ইতস্তত করিয়া হেনরির হাতে স্ট্যান্ড সম্পাদকের পত্রখানি দিলাম। তখনও যথেষ্ট দিবালোক ছিল। হেনরি পত্রখানা হাতে করিয়া এপিট ওপিট দেখিতে লাগিল। মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, এ কার পত্র? স্ট্যান্ড সম্পাদকের পত্র। না, এ কাহার নামে আসিয়াছে? মরিসনকে। সেই যে আমার সেই বন্ধু যিনি তোমার ফটো তুলিয়াছিলেন, তাহার নাম মরিসন। পড়ো না। হেনরি পত্রখানি পড়িল। আমি তাহার মুখের পানে চাহিয়া রহিলাম। যতক্ষণ পত্র পড়িতেছিল ততক্ষণ তাহার স্বচ্ছ সুন্দর বার্ধক্য রেখাঙ্কিত মুখ কত রকমের ভাব ফেলিয়া গেল। পত্র পড়িয়া হেনরি মুখখানি ম্লান করিয়া রহিল। আমি বলিলাম, স্যার হেনরি? হেনরি যেন চমকিয়া উঠিল। বুঝিলাম এখনও হেনরি সম্পূর্ণ আরোগ্য লাভ করিতে পারে নাই। পত্রে পড়িল, আমরা তাহার প্রকৃত পরিচয় অবগত হইয়াছি, অথচ তাহার প্রকৃত নামে ডাকাতে সে চমকিল। হেনরি বলিল, কি? আমি বলিলাম, দাগ দিয়ে রাখো, আমাদিগকে মাফ করো। হেনরি বলছেন, কেন? তোমার প্রকৃত পরিচয় অবগত ছিলাম না। আতিথ্যের কত ত্রুটি হইয়াছে, কত কষ্ট পাইয়াছ। আমাদের এই অজ্ঞানকৃত অপরাধ ক্ষমা করো। হেনরি অত্যন্ত সংকুচিত হইয়া বলিল, আমার সঙ্গে তোমরা যেরূপ ব্যবহার করিয়াছ তাহাতে তোমাদের আশ্চর্য সহৃদয়তা, অমায়িকতা ও পরদুঃখ কাতরতা প্রকাশ পাইয়াছে। আমি যতদিন বাঁচিয়া থাকিব তোমাদের উপকার বিস্তৃত হইব না। আমি আর তোমার কি উপকার করিয়াছি স্যার হেনরি? আমি আর তোমার কি উপকার করিয়াছি স্যার হেনরি? তুমিই বরং আমার মেয়ের প্রাণ বাঁচাইয়াছ। হেনরির মুখে এতক্ষণ একটাও হাসি দেখা দিল। গিরিবালার প্রসঙ্গ মাত্রে সে আনন্দিত হইল। বলিল, আমি যদি তোমার মেয়েকে বাঁচাইয়া থাকি, তুমিও তো আমাকে তাহার জন্য যথেষ্ট মূল্য দিয়াছ। আমি মনে করিলাম হেনরি আতিথ্যের উল্লেখ করিতেছে। বলিলাম, আমি আর তোমায় কি দিয়াছি? আমি যৎসামান্য যাহা তোমার জন্য ব্যয় করিয়াছি, তুমি আমার কর্মে সহায়তা করিয়া তাহার ঋণ শোধ করিয়াছ। হেনরি আবার হাসিল। বলিল, না 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 না, তাহার অপেক্ষা তুমি আমাকে ঢের বেশি মূল্যবান জিনিস দিয়াছ। কি? কেন? গিরিবালাকে আমাকে দিয়াছ। হাসিলে যে কেন? ভারী অসম্ভব নাকি? তুমিও ব্রাহ্ম, তোমার তো জাতিচ্যুত হওয়ার ভয় নাই। গিরিবালাকে আমি বিলাতে লইয়া গিয়া উহাকে সেখানে কোনো প্রথম শ্রেণীর বিদ্যালয়ে ভর্তি করিয়া দেব, উহাকে মানুষ করিব, লেখাপড়া শিখাইব। তাহার পর হয়তো কোনো সম্ভ্রান্ত বংশীয় সচ্চরিত্র সুশিক্ষিত লন্ডন প্রবাসী বঙ্গীয় যুবকের সহিত উহার বিবাহ দেব। পুরোটাই দাগ দিয়ে রাখো যে কি চেয়েছিলেন হেনরি। আমি বলিলাম, আরে না না, সে কি হয়?
আর আমি ছাড়িল আমার স্ত্রী ছাড়িবেন কেন? হেনরি ভ্রুকুটি বিস্তার করিয়া বলিল, বেশ, মনে নাই তিনি তো গিরিবালাকে আমায় দান করিয়াছেন। স্যার হেনরি এখন বিলাতে সম্পূর্ণ আরোগ্য লাভ করিয়াছেন। উল্লেখিত কথাবার্তার 1 মাস পরে তাহার ভ্রাতুষ্পুত্র স্বয়ং আসিয়া তাহাকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছেন। প্রায় প্রতি মেলেই চিঠি পাই। গিরিবালাকে লইয়া যাইবার জন্য হেনরি মহা হাঙ্গামা করিয়াছিল। পাগলামি প্রায় অন্তরিত হইলেও এই বিষয়ে তাহার আগ্রহ প্রশমিত হয় নাই। একবার বুঝিত অন্যায় আবদার করিতেছে, কিন্তু তবু আত্মসংবরণ করিতে পারিত না। শেষকালটা আমি মত করিয়াছিলাম, কিন্তু আমার স্ত্রী কিছুতেই সম্মতি দিলেন না। তাহাকে আমি কত বুঝাইলাম, তাহার শপথ স্মরণ করাইলাম, কিছুতেই তিনি শুনিলেন না। এইবার গিরিবালাকে বেথুন স্কুলে পাঠাইয়া দেব ভাবিতেছি, নহিলে মেয়েটা যে মূর্খ হইবে যে। গিরির মা যেরূপ কন্যাগত প্রাণ, মেয়ের সঙ্গে যাইতে না চাইলে হয়। হ্যাঁ, তা গেলে মন্দ হয় না, তাহার বিদ্যার দৌড়, মেয়ের সাথে মাও শিক্ষা করে নেবে। কাহিনীর 4র্থ পরিচ্ছেদে আমরা দেখলাম হেনরি বিদায় নিল। হেনরি সুস্থ এবং হেনরির এই বিদায়টাই আমরা দেখতে পেলাম। সমগ্র গল্প জুড়ে আমরা দেখলাম একজন ভিখারির কাহিনী, যে ভিখারিকে একটা রেল স্টেশনে খুঁজে পেয়েছিলেন গল্পকথক। সেই ভিখারি তার নাম বলাতে বলেছিলেন, ভিখারি তার নাম ছিল হেনরি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানা যায় এই হেনরি ছিলেন বিলাতের একজন সম্ভ্রান্ত বংশীয়, যার পুরো নাম স্যার হেনরি রবিনসন। এই যে ভিখারি রূপী সাহেব, অর্থাৎ একজন সাহেবের রূপে ভিখারি বা একজন সাহেব ভিখারি রূপে ঘুরে বেড়াচ্ছিলেন, এবং গল্পে যেহেতু এই ভিখারি রূপী সাহেবের কথাই সবথেকে প্রাধান্য পেয়েছে, তাই গল্পের নামকরণ ভিখারি সাহেব সার্থক এবং তাৎপর্যমণ্ডিত। এই আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করো, যাতে পরবর্তী সময়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য খুব তাড়াতাড়ি তোমার হাতের নাগালে চলে আসে। আর অবশ্যই যদি আমাদের নোটস এবং সাজেশন প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন লিঙ্কে efinix.org-তে লগ ইন করে প্রয়োজনীয় নোটস এবং সাজেশন সংগ্রহ করো। এছাড়াও তোমরা প্লে স্টোরে গিয়ে ইফিনিক্স অ্যাপস নামেও কিন্তু প্রয়োজনীয় নোটস এবং সাজেশন সংগ্রহ করতে পারো। পরবর্তী এপিসোড নিয়ে যতক্ষণ না ফিরে আসছি ততক্ষণ সঙ্গে থেকো, স্টে টিউনড।